একটা গল্প যখন ধরুন শুধু এক ভাষা থেকে অন্য ভাষায় নয় বরং মাধ্যমও বদলে ফেলছে, মানে নাটক থেকে সিনেমা হচ্ছে। হ্যাঁ, বা ধরুন সংস্কৃতিও পাল্টে যাচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে আসছে। ঠিক। যেমন ভাবুন একবার, ঊনবিংশ শতাব্দীর নরওয়ে থেকে গল্পটা চলে এলো সোজা ৮০ দশকের বাংলায়। এই যে পরিবর্তনগুলো ঘটের মধ্যে, এগুলো নিয়ে ভাবাটা কিন্তু বেশ রোমাঞ্চকর, তাই না? অবশ্যই। আর এই যে রূপান্তরের পথটা, মানে কিভাবে এটা হয়, সেটা বোঝা খুব জরুরি। আজ আমরা ঠিক এইরকমই একটা অসাধারণ উদাহরণ নিয়ে একটু গভীরে যাব। হেনরিক ইবসেনের সেই বিখ্যাত নাটক অ্যান এনিমি অফ দ্য পিপল। আর সেটার উপর ভিত্তি করে আমাদের সত্যজিৎ রায়ের বানানো ছবি গণশত্রু। আচ্ছা, তাহলে আমাদের আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখতে চাইছি, মানে ফোকাসটা কোথায় থাকবে? আমরা মূলত দেখব সত্যজিৎ রায় কিভাবে ইবসেনের ওই ১৯ শতকের নরওয়ের গল্পটাকে ৮০ দশকের বাংলার যে সামাজিক রাজনৈতিক পরিবেশ তার সঙ্গে মেলালেন। শুধু মেলালেন না, মনে হয় একটা নতুন অর্থও দিলেন, বিশেষ করে ওই ক্লাইম্যাক্সটা, মানে শেষের পরিবর্তনটা। একদম, ওই শেষের পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই পুরো প্রক্রিয়াটাকেই তো বিশেষজ্ঞরা একটা বেশ ভারী নামে ডাকেন, আন্তঃসাংকেতিক অনুবাদ। আন্তঃসাংকেতিক অনুবাদ? মানে ইন্টারসেমিওটিক ট্রান্সলেশন। হ্যাঁ, মানে চিহ্নের একটা জগৎ, ধরুন লেখার জগৎ, সেখান থেকে চিহ্নের অন্য একটা জগতে, মানে সিনেমার জগতে অনুবাদ। এটা শুধু কথার অনুবাদ না, মানে ভাবনার, সংস্কৃতির, এমনকি প্রতীকেরও অনুবাদ। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং কনসেপ্ট। হুম। তাহলে একদম গোড়া থেকে শুরু করি। দুটো গল্পের যে মূল সংঘাত, সেন্ট্রাল কনফ্লিক্ট, সেখানেই তো একটা বড় পার্থক্য, তাই না? ঠিক। ইবসেনের নাটকে সমস্যাটা ছিল শহরের পাবলিক বাথ বা স্পা নিয়ে। ডক্টর স্টকম্যান দেখলেন ওখানকার জল দূষিত, যেটা কিনা শহরের অর্থনীতির জন্য খুব জরুরি ছিল। একদম। তাই শহরের মেয়র, মানে তার নিজেরই ভাই, আর অন্য প্রভাবশালী লোকেরা, তারা সবাই তার বিরুদ্ধে চলে গেল, কারণ অর্থনৈতিক স্বার্থ জড়িত। কিন্তু গণশত্রুতে রায় এই জায়গাটা পাল্টে দিলেন। এখানে সমস্যাটা কি নিয়ে? এখানে ডক্টর অশোক গুপ্ত একটা খুব জনপ্রিয় মন্দিরের চরণামৃত পরীক্ষা করে দেখলেন যে সেটা দূষিত, আর সেটাই শহরে জন্ডিস মহামারী ছড়াচ্ছে। ওহ, মানে এখানে সংঘাতটা শুধু স্বাস্থ্য বা অর্থনীতির নয়? না না, এটা সরাসরি হয়ে গেল ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, অন্ধবিশ্বাস, এইসবের সঙ্গে আধুনিক বিজ্ঞানের একটা লড়াই। আর বিরোধী পক্ষেও তো শুধু ব্যবসায়ীরা নন। না, এখানে মূল বিরোধী শক্তি ডক্টর গুপ্তের নিজের ভাই নিশীথ গুপ্ত, যিনি আবার ওই মন্দিরের একজন খুব প্রভাবশালী ওছি। মানে ব্যাপারটা অনেক বেশি ব্যক্তিগত, অনেক বেশি সামাজিক হয়ে গেল, ধর্মীয় অনুভূতি জড়িয়ে গেল। হ্যাঁ, এই ধর্মীয় দিকটা আশায় গল্পটা ভারতীয় প্রেক্ষাপটে অন্য মাত্রা পেল যেন। কিন্তু আমার মনে হয় সবচেয়ে নাটকীয় যে বদলটা, সেটা তো একদম শেষে। ঠিক। ইবসেনের ডক্টর স্টকম্যান কি হন শেষে? সমাজ থেকে বিতাড়িত, এক ঘরে, একদম একা। কিন্তু সেই একাকিত্বকেই উনি শক্তি বানান। ওই বিখ্যাত উক্তিটা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে সবচেয়ে একা, একটা সাংঘাতিক স্টেটমেন্ট। সাংঘাতিক, বেশ ট্র্যাজিক, কিন্তু খুব দৃঢ় একটা অবস্থান। কিন্তু সত্যজিৎ রায়ের অশোক গুপ্ত, ছবির শেষে কি তিনি একা? না, এটাই তো সবচেয়ে বড় পার্থক্য। উনি একা নন, বরং যখন গোড়া সমাজ, ভাড়াটে গুন্ডারা মিলে তাকে প্রায় কোণঠাসা করে ফেলে, তখন একদল তরুণ সাংবাদিক, নাট্যকর্মী, তারা এগিয়ে আসে। তারা ওনার পাশে দাঁড়ায়, ওনার কথাটা লোকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। আর ডক্টর গুপ্ত তখন বলেন, না, আমি একা নই, আমার অনেক বন্ধু আছে। মানে একেবারে উল্টো একটা সমাপ্তি, আশাবাদী। হ্যাঁ, আশাবাদী। এখন প্রশ্ন হল, রায় কেন এই বদলটা আনলেন? ইবসেনের ওই একাকী নায়কের আদর্শবাদেও তো একটা জোর ছিল। রায় কি ভেবেছিলেন, বাঙালি দর্শক ওইরকম একলা লড়াই মেনে নেবে না, নাকি অন্য কিছু? রায় নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন কিছু সাক্ষাৎকারে। উনি বলেছিলেন সময় আর প্রেক্ষাপটের জন্য এই পরিবর্তনটা জরুরি ছিল। মানে ১৯ শতকের নরওয়ের ওই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণাটা হয়তো ৮০ দশকের বাংলার জন্য ঠিক ততটা প্রাসঙ্গিক মনে করেননি। বাংলার ইতিহাসে তো সমষ্টির একটা ভূমিকা সবসময় ছিল। ঠিক। এই যে দেখুন, ৫২-র ভাষা আন্দোলন বা ধরুন ৭১-এর মুক্তিযুদ্ধ,
এমনকি ৭০-এর দশক, জরুরি অবস্থা, এই সবেতেই তো তরুণ প্রজন্মের একটা বিরাট ভূমিকা ছিল। হ্যাঁ, প্রতিবাদে সামনের সারিতে তো তরুণরাই ছিল। রায় মনে হয় এটাই বিশ্বাস করতেন যে অন্যায়, কুসংস্কার দেখলে বাংলার শিক্ষিত তরুণরা চুপ করে থাকবে না, তারা এগিয়ে আসবে। তাই ইবসেন যেখানে ব্যক্তিকে সমাজ থেকে আলাদা করে শক্তি খুঁজেছিলেন, রায় সেখানে দেখালেন সমষ্টির শক্তি। এটা শুধু আশাবাদ নয়, এটা বাংলার ইতিহাসেরও একটা প্রতিচ্ছবি। আর এই ভাবনাটাকে আরও স্পষ্ট করতে উনি ছবিতে যোগ করলেন ওই মশাল নামের লিটল ম্যাগাজিনটা আর একটা থিয়েটার গ্রুপকে, তাই না? একদম। এগুলো তো শুধু গল্পের উপাদান নয়, এগুলো ৬০-৭০-এর দশকের বাংলার সেই প্রতিবাদী সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রতীক। লিটল ম্যাগাজিন আন্দোলন, গ্রুপ থিয়েটার আন্দোলন, এগুলোর একটা বিরাট ভূমিকা ছিল তখন। আচ্ছা, আর অন্য কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন রায়? ওই ধর্মীয় গোঁড়ামির ব্যাপারটা তো বললেন। হ্যাঁ, ওটা খুব জোরালোভাবে এনেছেন। যেমন চরণামৃত অপবিত্র হতেই পারে না, এই যে অন্ধবিশ্বাস, এটা তো আমাদের এখানে খুবই চেনা। বা ধরুন গণেশ মূর্তির দুধ খাওয়ার গুজব, সেটাও মনে করিয়ে দেয়। আরেকটা জিনিস, ইবসেনের নাটকে তো একটা ক্রুদ্ধ জনতা আছে। হ্যাঁ, একটা অ্যাবস্ট্র্যাক্ট মব। কিন্তু রায় সেটাকে পাল্টে কি দেখালেন? ৮০ দশকের বাংলার খুব চেনা একটা ছবি, ভাড়াটে গুন্ডা দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা, যেটা অনেক বেশি বাস্তব আর ভয় ধরানো। ঠিক। এটা শুধু বিমূর্ত গণরুষ নয়, এটা সংগঠিত হিংসা, যা ওই সময় রাজনৈতিক পরিস্থিতির দিকেও আঙুল তোলে। তাহলে সব মিলিয়ে এটাকে কি আমরা শুধু অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলবো, নাকি ওই আন্তঃসাংকেতিক অনুবাদ শব্দটাই বেশি ঠিক? আমার মনে হয় আন্তঃসাংকেতিক অনুবাদ বললেই এর গভীরতাটা ধরা যায়। কারণ এটা শুধু সেটিং বদলানো নয়, রায় মূল ভাবনার যে চিহ্ন বা সেমিওটিক্স, সেগুলোকেই বদলে দিয়েছেন। যেমন ধরুন, ইবসেনের নাটকে দূষিত জল ছিল অর্থনৈতিক আর রাজনৈতিক দুর্নীতির প্রতীক। রায় সেটাকে পাল্টে চরণামৃতকে বানালেন ধর্মীয় কুসংস্কার বনাম বিজ্ঞানের লড়াইয়ের প্রতীক। এটা নিছক গল্পের রূপান্তর নয়, এটা এক চিহ্ন ব্যবস্থা থেকে অন্য চিহ্ন ব্যবস্থায় অনুবাদ। আচ্ছা। হ্যাঁ, অনেকটা যেমন ধরুন শেক্সপিয়ারের সামার্স ডেকে বাংলায় অনুবাদ করার সময় কেউ যদি বসন্তকাল লেখেন, কারণ আমাদের সংস্কৃতিতে গ্রীষ্মকাল অতটা সুখকর নয়, পাঠকের অনুভূতির সঙ্গে মেলাতে। সেরকমই রায় ইবসেনের মূল ভাবনাটাকে নিলেন, কিন্তু তাকে ভারতীয় সংস্কৃতির মোড়কে সিনেমার নিজস্ব ভাষায় দৃশ্য, শব্দ, অভিনয় দিয়ে নতুন করে পরিবেশন করলেন। একদম সফলভাবে অনুবাদ করলেন। এটা একটা ক্লাসিক গল্পকে সম্পূর্ণ ভিন্ন একটা সংস্কৃতিতে, ভিন্ন সময়ে আর ভিন্ন মাধ্যমে সার্থকভাবে পুনর্নির্মাণ করার একটা দারুণ উদাহরণ। হ্যাঁ, রায় দেখালেন যে একটা সার্বজনীন সত্য বা দ্বন্দ্বকে নিয়েও কিভাবে তাকে খুব লোকাল, খুব স্থানীয় করে তোলা যায়, তার আবেদনটা না হারিয়ে। আর এই আলোচনাটা শেষে একটা প্রশ্নও কিন্তু তুলে দেয়, তাই না? কি বলুন তো? যে আজকের দিনে যখন এত সহজে গল্প বা আইডিয়া এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে চলে যাচ্ছে, তখন তার কতটা বদলানো উচিত? মূল স্রষ্টার প্রতি বিশ্বস্ত থাকাটা বেশি জরুরি, নাকি নতুন দর্শক, নতুন সময়ের কাছে তাকে প্রাসঙ্গিক করে তোলাটা? বাহ, এটা একটা খুব জরুরি প্রশ্ন। এই টানাপোড়েনটা তো থেকেই যায়, মূলের প্রতি দায়বদ্ধতা বনাম নতুন পরিবেশের চাহিদা। এটা নিয়ে হয়তো আমাদের শ্রোতারাও একটু ভাববেন। নিশ্চয় ভাবার মতো একটা বিষয়।